আমি একটা অ্যাক্সিডেন্টাল ফিল্ম মেকার। আমি ইরানের সিনেমা যখন দেখা শুরু করলাম, আমি যা যা দেখে এসেছি সব ভেঙে গেল। শেক্সপিয়ারের মতো ফার্সিতে কথা বলেছিলাম। বন্ধুরা আমাকে বলল, এই থাম, শাহের সময় হিজাবকে ব্যান করে দেওয়া হয়েছিল। লোকেরা পুরো আলাদা আর গভর্নমেন্ট রেজিম পুরো আলাদা, কোনো ইন্ডিভিজুয়ালিজম নেই। বসে পড়ছি আর দেখছি একটা মেসেজ এসছে পানাহি থেকে, ওয়েলকাম টু তেহরান। পানাহি বলে, দাঁড়াও আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। আমি ভেবেছিলাম যে আমি আর কোনোদিনও হয়তো ফিরতে পারবো না। আমি সব থেকে বড় নিয়মটা ভেঙেছি সিনেমা ফিল্মটা বানিয়ে। রত্নাদি একটা কিছু লিখেছি, তুমি পড়বে, ইটস মাই ফার্স্ট ফিকশন। 7 বছর লাগলো, কিন্তু আমি পিএইচডিটাও লিখছিলাম আর ফিল্মটাও হয়ে গেল। Protest must go on, the rebellion must go on. Ye dil mi ke beram beram, ye dilam mi ke naram naram. কপালে লেখা টেখা কিছু নেই, আছে যেটাকে বলে ধক। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যেটাকে বলে ধক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। আমাদের এই পর্বের স্পন্সর হলেন অন্নপূর্ণা স্বাদিষ্ট। ये दिल मी के बेराम बेराम, ये दिlam mi ke naram naram. Tokat na dore dilam dilam, bitho chekunam. Pishesh ke ziba ziba, kheli kuchi ke दुनिया दुनिया, बोहिया दे तो आम हर जा तरकत ना कुना। हो खनून अगारस तो दूरम में हर जा, बरिया दे दीगर न बंदम दिलम रा। सरशार मज़ारज़ू तमन्ना ए यार ज़ीबा। কত শব্দ চেনা যাচ্ছে তো, দরওয়াজা, তামান্না, দিল দিল। এর মানেটা কি? গানটা তো ভীষণ একটা গানের সাথে মিল আছে। হ্যাঁ হ্যাঁ, মানে গানের সাথে মিল আছে বলেই আমি এতটা টান ফিল করেছিলাম এই গানটা শেখার জন্য। আমি যখন তেহরানে গেছিলাম, সব জায়গায় আমি এই গানটা শুনতাম, বাজারে, রাস্তাঘাটে, বাসে, রেডিওতে সবাই গাইছে এই গানটা। মানে ইট ইজ আ ভেরি পপুলার ক্লাসিক লাভ সং। আর মানে হচ্ছে এটাই যে আমি তোমার ভালোবাসায় বুঝতে পারছি না থাকবো না যাবো, ইউ আর দ্যাট সোলমেট অফ মাইন্ড। তো ওই রেস্টলেসনেস অফ being in love, you know, and that is butterfly. হ্যাঁ, সেই পুরো জিনিসটা, পুরো ওই ইমোশন, পুরো ওই ফিলিংটা নিয়ে লেখা। আর মানে 8 থেকে 80 বছরের সবাই এই গানটা মুখস্থ জানে। তো যখনই আমি আমার ফিল্মে আমি এই গানটা বারবার গেয়েছি, এই কারণেই গেয়েছি কারণ ইরানের মতো জায়গায় যেখানে মহিলাদের পাবলিক স্পেসেসে গান গাওয়া অ্যালাউড নয়, এই গানটা যেখানেই গাইতাম মানে আশেপাশের লোকজন ছটফট করতো যে মানে ওদের আমার সাথে গাইতেই হবে। আর মানে ওই আস্তে আস্তে শেষের দিকে তোমরা দেখবে ফিল্মে যে সবাই মিলে, মানে সবাই আর কন্ট্রোল করতে না পেরে সবাই জোরে গানটা আমার সাথে গায়, মানে মন খুলে আর কি। তো ওইটাই হয়েছিল এই প্রসেসে, এই গানটা গাওয়ার প্রসেসে। তো দো লফজো কি হ্যায় ইয়ে দিল কি কাহানির খুব কথা মনে পড়ে আমার, এই মানে গানের সুরটা মনে পড়ে। আর আমি যখন ফার্সিতে এই গানটা গাই, আমি এরকম করে লা 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 লা, যেটা দো লফজোতে, দো লফজো কি হ্যায় দিল কি কাহানি। তো ওই লালালাটা যখন আমি গাই, হ্যাঁ, আই জাস্ট মিক্স ইট আপ, আমি গিটার বাজিয়ে গাই, তো ইট সাউন্ডস ভেরি নাইস। অ্যান্ড ফর মি ইটস অলসো আ ট্রিবিউট টু অল দিস সংস দ্যাট আই গ্রু আপ লিসনিং টু, ইউ নো।
তো যেগুলো আমার মধ্যে আছে ছোটবেলা থেকে, এত এই গানগুলো শুনেছি। আচ্ছা, ও হচ্ছে শ্রীময়ী সিং। ও খুব ছোট্ট একটা মেয়ে, বাচ্চা মেয়ে, কম বয়সী, কিন্তু বাচ্চা মেয়ে হিসেবে ও কিছু এমন এমন কাজ করেছে যেটা বেশ ইন্টারেস্টিং। তার মধ্যে যেটা হচ্ছে যে ও ইরানে গিয়ে একটি ডকুমেন্টারি করেছে, এবং এমন একটা সময় 22 সালে হয়েছে হয়েছিল, মুভমেন্টটা, কিন্তু আমি গেছিলাম 2015 শেষে। 15 শেষে। হ্যাঁ, আর 7 বছর মতো আমি ছিলাম ওখানে, 7 মানে বছর। আসা যাওয়া করেছি। আর যখন আমি গেছিলাম থিংস ওয়ার মাচ বেটার, মানে ইন দ্য সেন্স ভালো কখনোই ছিল না, কিন্তু ওই সময়ে স্যাংশনস লিফটেড ছিল, কারণ ওবামা ছিল পাওয়ারে তখন। আর তারপরে ট্রাম্প আসার পর থেকে প্রচণ্ড বাজেভাবে ইরানের টাকার মূল্য পড়ে যায়, আর তারপর নানান সমস্যা হয়, যেগুলো সব কালমিনেট করে 2022 সালে। তুই একটা পলিটিক্যাল চেঞ্জেসের সাথে সাথে একটা জীবনযাত্রার পুরো চেঞ্জেস দেখেছিস পুরো একেবারে, lifestyle থেকে হ্যাঁ, শুরু করে একেবারে, একটা। আর ওর ছবিটার নাম হচ্ছে অ্যান্ড টুয়ার্ডস হ্যাপি অ্যালিস। এই নামটা কেন? আর এই ছবিটা এখন এই মুহূর্তে চটপট দেখে ফেলুন, আছে মুভি ইন্ডিয়াতে আছে, হ্যাঁ। ইন্ডিয়াতে আছে, এবং প্রথম ছবিটা রিলিজ করেছিল বার্লিনে। হ্যাঁ, আমরা যেহেতু ডকুমেন্টারি আমরা ওরকমভাবে তো রিলিজ পাই না আনফর্চুনেটলি ইন্ডিয়াতে। আই হোপ পিপল আর লিসনিং টু ইট অ্যান্ড দে গিভ আস স্পেস, উই গেট স্পেস টু রিলিজ অ্যান্ড এক্সিবিট আওয়ার ফিল্মস, কিন্তু সিনেমা হলে তো এইভাবে রিলিজ হয় না। বার্লিনালে ফিল্ম ফেস্টিভ্যালে 2023 সালে প্রথম বেরিয়েছিল, ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার পরে অনেকগুলো ফেস্টিভ্যালসে আমরা দেখিয়েছি ভালো ভালো, ফর্চুনেটলি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আর কলকাতাতে অনেকবার দেখানো হয়েছে। 2.5 বছর হয়ে গেছে, এখনো লোকেরা দেখাচ্ছে। কিছুদিন বাদে আরো স্ক্রিনিং আছে। ট্রেলারটা যেভাবে শুরু হয়েছে, মানে ভেতরটা পুরো নাড়িয়ে দেয় ট্রেলারটার শুরুটা থেকে। ইউটিউবে ট্রেলারটা আছে, ওটা পারলে দেখে নেবেন, এত সুন্দর ছবিটা। Fueled by passion, I let myself be taken to the land of unheard stories on the wings of cinema. میخوای واسه پایان نامت روی سینمای ایران میخوای کار کنی؟ میخوای از کجا شروع کنی؟ I came here seeking the stories of filmmakers, but cinema opened a window through which I entered an unexpected world. خیلی شجاعانه بود به نظر من کاری که اونو کردن. وقتی که چشمهای کودکانه عشق مرا با دستمال تیره قانون می‌بستند و از شقیقه های مضطرب آرزوی من فواره های خون به بیرون می‌پاشید، دریافتم باید دیوانه وار دوست بدارم. এবার শুরু করি যে তোর জীবন নিয়ে, যে হঠাৎ করে ফার্সি, মানে ইরান, মানে হঠাৎ করে ভালো লাগাটা কি করে এলো ফার্সি? আমি তখন আমার 21 বছর বয়স, 20-21 বছর বয়স, আমি যাদবপুরে মাস্টার্স নিয়ে পড়ছি, সিনেমা ফিল্ম স্টাডিজ নিয়ে পড়ছি। আর মানে জীবনের প্রথম থেকে মাথায় পোকা আছে আর কি সিনেমা বানাবার? না, নেই, মানে আই থিঙ্ক আমি খুব অ্যাক্সিডেন্টালি, আমি একটা অ্যাক্সিডেন্টাল ফিল্ম মেকার আমার মনে হয়, কারণ আমি ছোটবেলা থেকে 4 বছর বয়স থেকে গান গাই। গানের গলা তো খুব সুন্দর। থ্যাংক ইউ। তারপর আমি লিখতে, মানে লেখাটা ডেভেলপ করি, আমি লিখতে খুব ভালোবাসি। তো আমি পরের দিকে ভেবেছিলাম আমি লিখবো আর গানও গাইবো, কিন্তু সিনেমা একটা মিডিয়াম যেটাতে আমরা অনেক কিছু, সব কিছু করতে পারি, কিন্তু এটা আমার জন্য খুব অ্যাক্সিডেন্টালি আমি ডিসকভার করেছি এই সময় আর কি, যখন আমি মাস্টার্স নিয়ে যাদবপুরে খুব ফর্চুনেটলি আমি পড়তে পেরেছি। আমি ভীষণ ভালো ভালো শিক্ষক শিক্ষিকাকে পেয়েছি, যারা খুব ভালোভাবে আমাকে, প্রফেসর্স, টিচার্স, যারা ভীষণ ভালোভাবে আমাকে পড়িয়েছে। জীবনটাই আমার পুরো চিন্তাধারা বদলে গেছে। বাট আমাদের একটা ওয়ার্ল্ড সিনেমা মডিউল ছিল, যেটাতে ইরান একটা খুব ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট ওই মডিউলের। আর ততক্ষণ অবধি আমি ভাবছিলাম যে আমি তার আগে ইংরেজি নিয়ে পড়েছি, তো তত দিনে আমি ভাবছিলাম যে আমি ক্রিয়েটিভ কিছু করতে চাই, আমি লিখতে চাই, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে যেভাবে ইংরেজি পড়ানো হয় বা শেখানো হয়, ওই স্কোপটা দেয়নি আমাকে। আমি খুব ক্লস্ট্রোফোবিক ফিল করতাম। তো তারপর আমি ভাবলাম যে আমি একটা এরকম কিছুতে অ্যাপ্লাই করা উচিত যেখানে আই অ্যাটলিস্ট গেট টু থিঙ্ক।
get to write, get to explore and see where I can go. So that's why I applied to film studies, and it took me a while, but that's what happened. What I really learned in that space in university was to think. ওই ভাবাটা একটা জিনিস ইম্পর্টেন্ট, ভাবা প্র্যাকটিস করো, তো ওই জিনিসটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আর তারপর এই মডিউলটা যখন শিখলাম, আমি ইরানের সিনেমা যখন দেখা শুরু করলাম, আমার পুরো চিন্তাধারা অ্যাবাউট সিনেমা কিভাবে হয়, আমি যা যা দেখে এসেছি সব ভেঙে গেল। আর তারপর আমি দেখলাম যে ইরানের মতো একটা জায়গায় যেখানে এত পলিটিক্যাল আনরেস্ট আছে, যেখানে ইকুয়ালিটি নেই, নানান সমস্যা আছে, ভিজিলেন্স আছে, সেন্সরশিপ আছে, কোনো ফর্ম অফ এক্সপ্রেশন মানে কন্ট্রোল করা হয় সারাক্ষণ, ওই রকম একটা জায়গায় এই রকম অসাধারণ ফিল্মস হচ্ছে যেগুলো শুধুমাত্র হোপকে বাঁচিয়ে রাখতে চাইছে। তো এই ফিল্মসগুলো দেখে আমি মানে আই ওয়াজ 21 অ্যান্ড আই ওয়াজ ফিল্ড উইথ দিস ইন্সপিরেশন। আর আমিও সারাক্ষণ ভাবতাম যে আমি কিভাবে ইন্সপিরেশন জোগাড় করব নিজের গল্প বলার জন্য, লেখার জন্য, গান গাওয়ার জন্য। আর তারপর আই ওয়াজ ভেরি ইন্সপায়ার্ড। আর ওই 20-21 স্বর্ণপীতি, দিস ইজ দ্য এজ ইন উইচ থিংস হ্যাপেন টু আস, অ্যান্ড আই ওয়াজ ভেরি ফুল অফ এনার্জি, অ্যান্ড আই এম ভেরি happy that I could preserve this inspiration that I got and I acted upon it. তো তারপর আমি ডিসাইড করলাম যে না, আমি ভীষণ ইন্সপায়ার্ড আর আমি ফার্সি শিখতে চাই, কারণ আমি এই সিনেমাগুলো এই ফিল্মগুলো আমি উইদাউট সাবটাইটেলস দেখতে চাই। আর এই ফিল্মসগুলো দেখানোর সাথে সাথে ফারুকজাদ বলে একজন ফেমিনিস্ট পোয়েট ছিলেন ইরানের, যিনি খুব সুন্দর কবিতা লিখেছেন ফার্সি ভাষায়, আর কোনো দিনও নিজের নাম পাল্টে লেখেননি, কারণ ওই সময় উই নো দ্যাট লট অফ উইমেন হ্যাড টু ইউজ পেন নেমস অফ মেন টু অ্যাটলিস্ট গেট দ্য ওয়ার্ক পাবলিশড। কিন্তু শি রোট আ লট অ্যাবাউট ডিজায়ার, অ্যাবাউট ফেমিনিন ডিজায়ার, যেটা ইরানে ওই সময় খুব একটা ইজি ছিল না। তো ফুরুগের কবিতাও আমাকে খুব ইন্সপায়ার করেছিল, আর আমি একসাথে সিনেমাগুলো দেখার সাথে সাথে, ফিল্মগুলো দেখার সাথে সাথে আর ফুরুগের কবিতা পড়ার সাথে সাথে আমি ভাবলাম যে আমাকে ফার্সিটা শিখতে হবে। তারপর সত্যি পোকা যাই বলো তুমি, তারপর আমি প্ল্যান করতে শুরু করলাম যে এতটা টাকা জমালে আমি এত বছর পরে ইরান যেতে পারবো। আর তারপর আমি একটা পিএইচডি প্রোগ্রামেও নিজেকে এনরোল করালাম। আর কারণ আমি ভাবলাম, ফার্সিটা কার কাছে শিখলি? আমি এখানে শুরু করেছিলাম রামকৃষ্ণ মিশন শেখার, কিন্তু খুব একটা হলো না ব্যাপারটা, কারণ এখানে যে ধরনের ইন্ডিয়াতে মূলত যে ধরনের ফার্সি শেখা হয় ওটা হচ্ছে মুঘল পিরিয়ডের ফার্সি, যেটা এখন ইরানে একেবারেই কেউ কথা বলে না। হ্যাঁ, তো আমি খুবই ওই লাইক শেক্সপিয়ারের ইংলিশ শিখছিলাম, আর আমি বেশ 6-7 মাস, 1 বছর আই থিঙ্ক অলমোস্ট পরীক্ষাও দিয়ে আমি ইরানে, তারপর আমি যখন গেছিলাম তখন আমি শেক্সপিয়ারের মতো ফার্সিতে কথা বলেছিলাম। আর তারপর আমার বন্ধুরা আমাকে বললো, যারা বন্ধু হয়েছিল, যাদের প্রথম চিনেছিলাম, আমাকে বললো যে এই থাম, এটা তুই তো হাফেজ আর সাদির মতো কথা বলছিস, সেখানে এরকম করে কেউ কথা বলে না, তুই ইউ হ্যাভ টু স্টার্ট আ ফ্রেশ। বাট যাই হোক, আমি অলরেডি তেহরান ইউনিভার্সিটিতে একটা, কত টাকা জমিয়ে মোটামুটি ইরান যাওয়া হয়েছিল আমি বলছি। তো আমি পিএইচডি 2015 সালে শুরু করলাম। তো আমি ওই 1 বছর আমরা তখন নন নেট ফেলোশিপ পেতাম 8,000 টাকা মাসে। তো ওটা আমি 12 মাস জমিয়ে কত হয় 8 into 12 90 তো সামথিং 90, তো ওই অতটা টাকা লেস দেন a lakh জমিয়ে ভিসা টিজার খরচা দিয়ে, তারপর আই থিঙ্ক আই রিমেম্বার আই হ্যাড 85,000 in hand, and that was my Iran trip. And that was my first international trip. And then I had a plan, of course, because আমি কাউকে চিনতাম না। তো আমি জানতাম যে I have to go through a university. So তেহরান ইউনিভার্সিটিতে আমি এই ইন্টেন্সিভ ফার্সি কোর্সে অ্যাপ্লাই করেছিলাম, পেয়ে গেছিলাম। আর ওখানে গিয়েই স্কুলে গিয়ে একেবারে প্রথম থেকে শুরু করলাম আবার আমি। আর আমরা তখন একটা ডরমেট্রিতে থাকতাম, কারণ মহিলাদের ডরমেট্রিতেই থাকতে হবে, তো নানান ব্যাপার আছে। তো ওইভাবে শুরু হলো পুরো ব্যাপারটা আমার। তো এটাই। তারপরে গিয়ে কিরকম একটা মানে ফার্স্ট টাইম গিয়ে কেমন এক্সপিরিয়েন্স হলো, মানে যে বাধাগুলো আমরা যেভাবে এখানে থাকি ঘুরি বা যেভাবে আমাদের ফ্রিডম আছে, সেটা কি কতটা আছে বা নেই, মানে ওবামার টাইমে যখন গিয়ে পৌঁছল? দেখো, ওখানকার লোকজন
লোকজনের মেন্টালিটি খুব খুব স্বাধীন, মানে পিপল আর ফ্রিডম লাভার্স। কারণ ইরানে ইসলামিক গভর্নমেন্ট এসে 1979-এ রেভলিউশনের পরে। তার আগে দ্য শাহ গভর্নমেন্ট ওয়াজ কোয়াইট ডিফারেন্ট, মানে পুরো উল্টোটা, মানে শাহ গভর্নমেন্ট খুব ওয়েস্টের দ্বারা মানে ইনফ্লুয়েন্সড হয়ে একেবারে অ্যান্টি ইসলামিক জিনিসপত্র ইম্পোজ করেছিল। যেমনি শাহের সময় হিজাবকে ব্যান করে দেওয়া হয়েছিল, আর 1979-এর পরে খোমেনির সময় হিজাব ইম্পোজ করা হয়েছিল। তো দুটোই একটা বাইনারিতে, মানে অপোজিট, মানে লোকেদের, মানে ওখানকার দেশের লোকেরা কি চায় কখনো ওদেরকে জিজ্ঞেস করা হয়নি। কিন্তু যাই হোক, ইরানের লোকেরা মূলত খুব স্বাধীনতা প্রিয় মানুষ, মানে দে রিয়েলি লাভ দেয়ার ইন্ডিপেন্ডেন্স, দে অলওয়েজ হ্যাভ লাভড ইট। আর ওরা দে আর ভেরি ব্রড মাইন্ডেড। তো লোকেরা পুরো আলাদা, আর গভর্নমেন্ট রেজিম পুরো আলাদা। তো ঘরের ভেতরে এভরিওয়ান ইজ ভেরি ফ্রি, মানে ফ্রি ইন টার্মস অফ থট, ফ্রি ইন টার্মস অফ ক্লোদিং, পলিটিক্স নিয়ে আলোচনা হয়, নানান, যেরকম যেভাবে আমরা বড় হয়েছি, অ্যাটলিস্ট আমার বাড়িতে। হ্যাঁ, সাহিত্য চর্চা প্রচণ্ড, কারণ প্রচণ্ড হাই লেভেলের, কারণ ইরানে কবিতার ট্রেডিশন ইজ ভেরি 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 স্ট্রং। মানে কবিতা কামস বিফোর এভরিথিং এলস, মানে লিটারেচার ভাবলেই কবিতার কথা ভাবা হয়। আর কিয়ারোস্তামির একটা খুব ইম্পর্টেন্ট জিনিস উনি বলেছিলেন যে গ্রামে গঞ্জেও যেখানে লোকেরা অত শিক্ষা পায়নি, শিক্ষা ব্যবস্থা নেই, ওইখানেও লোকেরা কবিতার মাধ্যমে নিজেদের সাথে এক্সপ্রেস করে। মানে ভালোবাসা কাউকে এক্সপ্রেস করার, যদি কাউকে আই লাভ ইউ বলতে হয়, তার বদলে একটা হাফেজের কবিতা বলে দেবে, একটা ওয়ার্স বলে দেবে। বাট দ্যাট পিপল লিভ অ্যান্ড ব্রিথ অ্যান্ড এক্সপ্রেস থ্রু সিনেমা। তো দ্য পোয়েটিক ট্রেডিশন ইজ সো স্ট্রং যে ওখানে পিপল are very very rooted to poetry and literature and politics and society. They're very well connected. So I didn't feel very different, but the moment you step out into the streets, it's very very claustrophobic. কারণ তোমার তোকেও হিজাব পরিয়েছিল? হ্যাঁ, মানে ওটা তো নিয়ম, মানে তুমি যে কেউই হোক, তুমি ইরানে গেলে তোমাকে মাথা থেকে পা অবধি, না না ওটা না, ওটা আফগানিস্তান আর অন্যান্য, হ্যাঁ ওটা আফগানিস্তান। কিন্তু এটা অনেকেরই ধারণা, ইরানের চাদর বলে ওটাকে। যারা বিলিভার্স, মানে যারা হিজাবে খুব বিলিভ করে, তারা চাদরটা পরে, যেটা কালো টেন্টের মতো, যেটা মুখটা শুধু দেখা যায় এরকম করে ধরে, আর পুরো বডিটা ঢাকা, আর ওটাকে চাদর বলা হয়। আর হিজাবে যারা বিশ্বাস করে না কিন্তু গভর্নমেন্ট ইম্পোজ করেছে, তাদের তো পরতেই হবে বলে ওরা একটা স্কার্ফ নেয়, আর মন্টো বলে একটা স্যুট কোট টাইপের একটা জিনিস হয়, যেটা এত অবধি একটা পুরো ঢাকা থাকে, আর এই হাঁটু অবধি আসে, যাতে তোমার পুরো বডির শেপ এটসেট্রা সব কাভার্ড থাকবে। আর নিচে তোমাকে লম্বা লম্বা প্যান্ট পরতে হবে, আর তুমি শুধু এইটুকুনি হাত দেখাতে পারবে, গলা এতটাই দেখাতে পারবে, ব্যাস, আর পা ওইটুকুনি জুতোর আগে যায়। হ্যাঁ, মুখ দেখাতে পারবে তুমি, আনলাইক আফগানিস্তান ওয়্যার ইউ হ্যাভ টু ওয়্যার দ্য মাস্ক এটসেট্রা। তো পাবলিক স্পেসেস ওয়ার একটু ডিফিকাল্ট ফর মি টু ন্যাভিগেট, কিন্তু আমি জেনে গেছিলাম যে আমি ওখানে ইরান নিয়ম ভাঙতে চাইনি, কারণ আই গেস আমি সব থেকে বড় নিয়মটা ভেঙেছি ফিল্মটা বানিয়ে। নিজেকে যেভাবে প্রেজেন্ট করা বাইরে, প্রত্যেকটা নিয়ম মেনে চলা, ক্যামেরা নিয়ে আমি খুব কেয়ারফুল ছিলাম। ইনফ্যাক্ট আমি যে ইন্ডিয়ান, আমি যে ট্যুরিস্ট, ওটাকে আমি আরও বেশি করে আমার জামা কাপড়ের থ্রু দিয়ে আরও বেশি দেখাতে চাইছিলাম, কারণ একটা ট্যুরিস্ট হিসেবে আমি অনেক লিভে পেয়েছি, যে ধরো কারণ আমরা খুব রঙিন জামা কাপড় পরি, আর তুমি ইরানে আগে ওই সময়, এখন অনেক জিনিস বদলে গেছে যেটা বলবো পরে, কিন্তু ওই সময় তুমি গেলেই দেখতে পারতে যে বাইরে পাবলিক স্পেসেসে ইটস অল ব্ল্যাক বা নেভি ব্লু বা গ্রে or brown. মানে there were no colors, because the colors of the manto that they have to wear is all very dark. And that's the whole idea, that you have to hide the woman's body, and every woman has to look like the other, মানে everyone has to look alike, কারোর মুখটা যাতে তুমি না দেখো, মানে কোনো ইন্ডিভিজুয়ালিজম নেই, ওই রকম একটা আইডিয়া অফ visual scape the regime has always thought of for women. ওই সময় আমি
গোলাপি জামা বা প্রচণ্ড গ্রিন একটা বা হলুদ জামা পরে বাসে উঠতাম পুরো ঢাকাঢাকি করেই, কিন্তু ইমিডিয়েটলি লোকেরা আমাকে বলতো আচ্ছা তুমি কি ইন্ডিয়া থেকে, আর আমি ওই জিনিসটাকে যতটা সম্ভব কাজে লাগিয়েছি। কিন্তু ইন্ডিয়া মানে আরও অনেক জিনিস, ইন্ডিয়ানসদের ইরানিয়ানসরা খুব ভালোবাসে, কারণ আমাদের প্রচণ্ড সত্যি তুমি যেরকম ভাষার ব্যাপারে জিজ্ঞেস করলে যে এত এত শেয়ার্ড ওয়ার্ডস আছে, ইটস অলসো বিকজ উই শেয়ার থাউজেন্ডস অফ ইয়ার্স অফ হিস্ট্রি। উর্দুটা তো অনেকটা উর্দু শব্দগুলো, হ্যাঁ, আর উর্দু, হিন্দি, বাংলার সবারই রুট ফার্সিতেও আছে, সংস্কৃত অ্যান্ড ফার্সি। তো দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ অল দিজ শেয়ার্ড ওয়ার্ডস। আর there's a lot of love between the two communities. আর গান যেভাবে আমরা ভালোবাসি, কবিতা যেভাবে ভালোবাসি। সিনেমাতেও কি ভারতীয় প্রভাব আছে ইরানি ফিল্মে? হ্যাঁ, ডেফিনেটলি আছে। অ্যাকচুয়ালি প্রথম থেকেই ছিল, কারণ মেলোড্রামা আমাদের সময়কার ধরো 70s 80s অলমোস্ট টিল 90s, ওই মেলোড্রামা বা দ্যাট স্ট্রেন ইন আর সিনেমা হ্যাড ইন্সপায়ার্ড অ্যাকচুয়ালি ফিল্ম পার্সি বলে একটা জনার, যেটা শাহ এর আসার আগে অবধি ছিল, মানে ইট ওয়াজ খুব ভালোভাবে ইট রিচড ইটস পিক ইন দ্য 70s অ্যান্ড 80s, আর ওটা ভীষণভাবে প্রভাবিত হয়েছিল আমাদের এখানকার মেলোড্রামার গান, মানে গান, নাচ অতটা ছিল না, কিন্তু ওই যেভাবে আমরা খুব গান ইউজ করতাম, বা ধরো যেভাবে প্রেমের এক্সপ্রেশন হতো, বা ধরো প্লটে মাদেরকে যেরকম দেখানো হতো, মহিলাদেরকে যেরকম দেখানো হতো, হিরোর কনসেপ্টটা ভীষণভাবে ওয়াজ ইন্সপায়ার্ড ফ্রম ইন্ডিয়া। আর দ্যাট ইজ ওয়াই সং লাইক দো লাভজো অলসো ডেফিনেটলি ইন্সপায়ার্ড সুলতানে গালভা, কারণ এইভাবে মিউজিক ট্রেডিশনটাও খুব মানে ইনফ্লুয়েন্সড হয়েছে আলাদা, মানে ইরানের ইয়েতে। কিন্তু যাই হোক, পাবলিক আর প্রাইভেট স্পেসের কথা বলছিলাম, এই দুটো স্পেস ভীষণভাবে আলাদা, আর এই দুটো স্পেসেই বোঝা যায় যে লোকজন কীরমভাবে ভাবে আর রেজিম কীভাবে ভাবে, আর মানে এই ডিভাইডটা খুব বড় আর কি। তো ওখানকার মেয়েরা মানে ওদের মানে কিভাবে ওরা থাকে, মানে কাজকর্ম, বাইরের কাজ? অ্যাকচুয়ালি মেয়েরা বেশিরভাগ মেয়েরা ব্যাংকে কাজ করে, অনেক মেয়েরা ডাক্তার, আর অনেক বেশি মেয়েরা আর্কিটেক্টস, টিচার্স তো বটেই। কিন্তু আমার মনে হয় আমি মানে এত বেশি আর্কিটেক্টস, মানে আর্কিটেকচার ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, মানে ফর্ম অফ আর্ট বা হোয়াট এভার, লাইভলিহুড হোয়াট এভার ইন ইরান, কারণ ওখানে আর্কিটেকচার ইজ রিয়েলি বিগ। তো উইমেন আর ইন ভেরি ইম্পর্টেন্ট পজিশনস ইন ইরান, মানে সবাই মানে ভীষণই স্বাবলম্বী, কাজে যায়, রাতে ফেরে, অ্যাট দ্য সেম টাইম বাড়ির কাজ করে আমাদেরই মতো। যেটা তুমি আগে জিজ্ঞেস করছিলে যে আমার কীরকমভাবে মানে আমার আলাদা কিছু লেগেছে কিনা, আমার অ্যাকচুয়ালি লাগেনি, কারণ এখানে আমরা যেভাবে মহিলা হয়ে আমরা তো কখনো রিল্যাক্সড থাকি না, মানে স্পেশালি ওয়েন উই স্টেপ আউট অফ আওয়ার হাউসেস উই আর অলওয়েজ অন গার্ড, অ্যান্ড সামটাইমস উইদিন আওয়ার হাউসেস অলসো, বাট মোস্টলি আমরা যখন বাইরে যাচ্ছি, মানে আমি যখন রাতে ফিরি, তখন আমি সবসময় অলওয়েজ আই এম ভেরি কনসিয়াস। ইনফ্যাক্ট আমি কিছু একটা অন্যরকম জামা পরে যখন আমি দিনের বেলাও বেরোই, আমাদেরকে শেখানো হয়েছে যে এইভাবে লোকজন ভাববে, তো সবসময় জাগিয়ে রাখো। অ্যান্ড আই ফিল লাইক ইটস অলওয়েজ লাইক সবসময় এরকম ভাবে আড়ষ্ট হয়ে দেখছে না, হ্যাঁ, করে বসছি। আমি কখনো রিল্যাক্স, যদি না আমার বন্ধুরা থাকে, আমি কখনো রিল্যাক্সড হয়ে একা তো বেরোইনি। তো ইরানে ওরকমই, মানে ইরানে শুধু তফাৎটা হচ্ছে আমাকে হিজাবটা পরতে হচ্ছে, এখানে পরতে হচ্ছে না, কিন্তু হিজাবটা তো জাস্ট একটা পিস অফ ক্লোদিং, but what it signifies here also. Mane, it just signifies the same thing, that as women we have no choice, and it's been taken away with each day more and more. ওইটাই সেটাই। আর তো আমার বিশালভাবে আলাদা কিছু লাগেনি, শুধু হ্যাঁ ডেফিনেটলি ইন্ডিয়াতে থেকে আমাদের আরও বেশি, তাও রিলেটিভলি কম্প্যারেটিভলি ফ্রিডম আছে, মানে আজকে আমি তাও বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি, আমি আমার মায়ের সাথে নেগোশিয়েট করে আমি রাত 2টোতেও ফিরতে পারি, ওই জায়গাগুলো তাও আছে। আর আমরা ভীষণ, তুমিও যেভাবে আমরা সবাই
আর্ট কমিউনিটিতে বা আমরা যেরকম নিজেদের জীবনে উই আর ট্রাইং টু প্রোটেক্ট দিস স্পেসেস, কিন্তু ইরান মানে ডেফিনেটলি হ্যাজ লস্ট আ লট অফ দ্যাট। বাট অ্যাগেন আফটার 2022 অ্যান্ড দ্য ডেথ অফ মাসা আমিনি, লোকজন everyone has fought so much, the whole country has risen to rebel. আর এখন তুমি যদি ইরানে যাও, কারণ আমার অনেক বন্ধু বান্ধব যাওয়া আসা করে, তো এখন যদি তুমি ইরানে যাও তুমি দেখবে যে কেউ স্কার্ফ পরছে না, স্কার্ফটা এরকমভাবে গলায় র্যাপড অ্যারাউন্ড থাকে, আর শুধু অফিসিয়াল জায়গায় যেখানে অবভিয়াসলি পুলিশ থাকবে তখন মহিলারা জাস্ট তুলে নেয়। কিন্তু এত লোকেরা প্রতিবাদ করেছে যে অবভিয়াসলি ইটস আউট অফ পিপলস কন্ট্রোল। বাট এটার মানে এটা নয় যে পুলিশ ভায়োলেন্স কমে গেছে বা এই ধরনের কিছু, কারণ সব জায়গায় ক্যামেরাস লাগানো আছে, আর অলমোস্ট এভরি ডে পিপল আর পিকড আপ, টেকেন টু প্রিজন ফর ডিসকার্ডিং দ্য স্কার্ফ, দ্য হিজাব, আর ওদের পাসপোর্ট নিয়ে নেওয়া হয়, ওদের ন্যাশনাল আইডি কার্ডস নিয়ে নেওয়া হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়। তো এই ধরনের জিনিস তো করা হয়, আর না হলে তুমি I think you have seen that the number of executions have increased. So all of this is happening, but after 2022 মানে something happened, and I feel like it's not about 2022, but আমি যে 7 বছর ছিলাম, আমি ওই অ্যাংস্টটা মানে ওই রেসলেসনেসটাকে আমি বাড়তে দেখেছি লোকেদের মধ্যে। আর এই কোনো জিনিস এই ধরনের একদিনে হয় না বা একটা ইনসিডেন্টেড হয় না, মানে অনেক সময় এই রাগটা ব্রু করতে 10 বছর 15 বছর লেগে যায়। আর আমি অনেকটা ওটা দেখেছি, আর লোকেরা প্রচণ্ডভাবে রেগেছিল যখন আমি ছিলাম, বিকজ 2015 ওয়াজ গুড অ্যান্ড টুয়ার্ডস দি এন্ড আমি 28 early 2019 অবধি ছিলাম, ততদিনে প্রচুর বেশি রাগ হয়ে গেছিলো লোকেদের, কারণ নানান সমস্যা হচ্ছিল। মানে ইরানে যারা থাকে ওদের অর্ধেক সময় টাকা থাকে না, কারণ তোমানের ভ্যালিউ এত কমে গেছে, কিন্তু কাজ টাজ সবই একই রকম করছে, কিন্তু কোনো মানে প্রপার্টির দাম নেই, কোনো লিভিংয়ের এক্সপেন্সেস নেই। সো পিপল অ্যান্ড অফকোর্স ফ্রিডম তো নেই, তো পিপল ওয়ার ভেরি অ্যাংরি অ্যান্ড দ্যাট led to 2022. আর তারপরে এভরিওয়ান লাইক ইয়াং চিলড্রেন স্কুলে পয়জন করা হয়েছিল ওদেরকে, বাচ্চাদের স্কুলে পয়জন গ্যাস দেওয়া হয়েছিল, এইসব হয়েছে। 80 বছরের 90 বছরের লোকেদের আমি দেখিনি। আমি তখন কি করে আছে তোর যে ওই যে আমি 2019 অবধি ছিলাম, যেখানে স্কার্ফ প্রোটেস্ট শুরু হয়েছিল, 2018-এ শুরু হয়েছিল আমার মনে হচ্ছে। আর আমি যতদিন ছিলাম ওইটা আমি বারবার দেখেছিলাম যে নানান খুব বিজি রাস্তাঘাটের মধ্যে ওই উঁচু পুলিশ বুথ যেগুলো ছিল ওগুলোর ওপরে উঠে যেত মহিলারা, আর স্কার্ফটা একটা রডে নিয়ে এরকম করে প্রোটেস্ট করতো, মাথায় থাকতো না। আর আমার ফিল্মটা দেখলেও তুমি দেখবে যে ঠেলে দিত এসে পুলিশ, মানে দে উড জাস্ট কাম অ্যান্ড পুশ দ্য উইমেন অ্যান্ড দে উড ফল, মানে দে উড গেট হার্ট। প্রচুর মহিলাদেরকে ইমপ্রিজন করা হয়েছিল। তো ওখান থেকে অনেক বেশিভাবে এই প্রোটেস্ট, এই রিবেলিং জিনিসগুলো শুরু হয়েছিল। দ্যাট অফকোর্স লেড টু 2022। ছবিটাতে 7 বছরের ছোট 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 অংশ আছে। হ্যাঁ, মানে 2015 থেকে 19 আমি যাওয়া আসা করেছি 3 মাস, মানে ট্যুরিস্ট এডুকেশন বা ট্যুরিস্ট ভিসাতে ছিলাম, তো 3 মাসের বেশি আমি থাকতে পারিনি। তো 3 মাস গেছি, 3 মাস ফিরেছি, ওরকম করে 6 বার গেছি। আর তারপরে 2019-এর পরে এডিট মানে ভালোভাবে শুরু হয়েছে। আর তারপর টাকা পয়সা তো পাওয়া যায় না এইসব করার জন্য বেশি, হোপফুলি ইট উইল চেঞ্জ। তো দ্যাট ওয়াজ আ স্ট্রাগল, সো ইট টুক টাইম টু ফিনিশ দ্য ফিল্ম, বাট থ্যাংক গড শেষ করতে পেরেছি একদম। এবং ছবিটা বেশ মানে ইন্টারেস্টিংলি লোকের মাঝখানে বেশ পপুলার হয়েছে এবং লোকে নিচ্ছেও, ছবিটা পছন্দ করছে। এবার আসি যে জাফর পানাহি, মানে যার ছবি আমরা যারা দেখেছি, মানে আমার 2-3টেই মনে আছে। একটা হোয়াইট বালুন, যেটা তোর ফিল্মে কিছুটা আছে, আর ট্যাক্সি। তো জাফর পানাহির সাথে দেখা করেছিস তুই, তো কি করে সেটা সম্ভব হয়েছে বা কি রকম গল্প, সেটা জানতে বেশ ইচ্ছে করছে। দেখো, আমার ইরানে যাওয়ার মূল 2টো কারণ ছিল। একটা হচ্ছে কিয়ারোস্তামির সাথে দেখা করা আর পানাহির সাথে দেখা করা। আনফর্চুনেটলি কিয়ারোস্তামি মারা গেলেন ওই সময়,
আর একটা ছোট অংশ আছে ফিল্মে কিরোস্তামি, ইটস লাইক আ ট্রিবিউট টু হিম, আই গো টু হিজ হাউস আর কি। কিন্তু তারপরে উনি মারা গেলেন, তো ওইটা তো হলো না, ওই স্বপ্নটা পূরণ হলো না। জাফর পানাহি তো বোধহয় রুম অ্যারেস্ট ছিলেন বোধহয়। হাউস অ্যারেস্ট 2009 থেকে he's been under house arrest. এখন things have changed, যে এখন ওনার রিসেন্ট ফিল্ম ক্যানে গেল আর নাও হি ইজ ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কিন্তু 21 বছর ওনার সেন্টেন্সটা অফিসিয়ালি হাউস অ্যারেস্টের হয়েছিল। কিন্তু হাউস অ্যারেস্ট মানে যে ঘরে থাকবে ওরকম নয়, হাউস অ্যারেস্ট মানে ইরান থেকে বেরোতে পারবে না। রেজিম ওনার পাসপোর্ট নিয়ে নিয়েছিল আর হি ওয়াজ ব্যান্ড ফ্রম অফিসিয়ালি মেকিং এনি ফিল্ম, তার মানে অ্যাক্টার্সদের সাথে কাজ করতে পারবে না, সেটে কাজ করতে পারবে না। কিন্তু যেভাবে উনি করেছেন, অনেক ফিল্মই বানিয়েছেন আন্ডারগ্রাউন্ড গিয়ে, মানে তার মানে অনেক প্রতিবেশী, পাড়ার প্রতিবেশী, নিজের ফ্যামিলির মেম্বার্স নিজের ফিল্মে নিজেই কাজ করছেন, নিজেই মানে হি ইজ প্রেজেন্ট ইন হিজ ওন ফিল্ম। সো এইভাবে হি স্টিল মেড ফিল্মস। সো দ্যাট ওয়াজ হাউস অ্যারেস্ট। এবারে আমি যখন ওনার সাথে দেখা করেছিলাম, আমি ভেবেছিলাম যে ওই হয় when you're for so long I thought I would see the portrait of a more like a depressed person because of all that he was going through, but he turned out to be so full of life, সারাক্ষণ হাসি ঠাট্টা, জোক করা সারাক্ষণ, মানে he was this enthusiastic person and ওনার প্রথম রিয়াকশন কি হলো যে একটা বাংলা থেকে ইন্ডিয়া থেকে একটা মেয়ে? তো সেটাই বলছি যে আমি প্রথমে গেছি যখন, আমি প্রথম থেকেই চাইছিলাম ওনার সাথে দেখা করতে, কিন্তু আমি ওনার সাথে একেবারে শেষে দেখা হয়েছে আমার প্রথম 3 মাসে। তো তার মধ্যে আমি সবাইকে বলেছিলাম, আর তার মধ্যে নানান লোকেদের সাথে দেখা হয়েছিল, ফিল্ম মেকার্স, আর্টিস্ট, লয়ার্স, ওদের সাথে দেখা হয়েছিল যারা পানাহিকে খুব ক্লোজলি জানতেন। তো আমি ওনাদেরকে বলেছিলাম যে দেখুন আমি এসছি ইন্ডিয়া থেকে, আমি ফার্সি শিখছি, আই রিয়েলি ওয়ান্ট টু মিট হিম, তো ইউ হ্যাভ টু টেল হিম। আর তারপরে everyone made a call to Panahi in front of me saying, this girl has come from India, she's speaking to me in Farsi, you better meet her. So এরকম করে like at least 3 or 4 people had called Panahi. So I think at the end he had no choice, he had to meet me. But I was kind of giving up hope because এক সপ্তাহ বাকি ছিল, আমার টিকিটস ফেরত আসার কাটা ছিল, আর তো আমি অলমোস্ট আই হ্যাড গিভেন আপ হোপ। আর আমার ফার্সি পরীক্ষার শেষ লাস্ট দিনটা এসে, মানে মাই ফাইনাল এক্সামস ওয়ার সাপোজ টু হ্যাপেন, আর তারপর আমার বাড়ি ফিরে যাওয়ার কথা। তো আমি ভেবেছিলাম হয়ে গেছে, যা হওয়ার আর হবে না। তো পরীক্ষার আগের দিন আমি বসে পড়ছি, আমি সবসময় লাস্ট মিনিটে পড়াশোনা করি, বসে পড়ছি আর দেখছি একটা মেসেজ এসছে পানাহির থেকে, ওয়েলকাম টু তেহরান। আর আমি বললাম ভাই আমার তো ফেরত চলে যাওয়ার সময় এসে গেছে, বাট থ্যাংক গড ইউ মেসেজ। তো তারপর থেকে তো কনভারসেশন স্টার্টেড, আর হি সেড লেটস মিট টুমরো। তখন আমি বলেছিলাম আচ্ছা আমার তো কাল পরীক্ষা আছে, কাল দেখা করতে পারবো না। তখন যে পরীক্ষার পরে চলে এসো। সো দ্যাটস হাউ ইট বিগ্যান। তো আমি আমার পরীক্ষার পরে নানান রকম ক্যামেরা, লেন্সেস, বই টই নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে ওনার বাড়িতে গেছি, মিষ্টি, আই গট সুইটস ফর হিম, অ্যান্ড হিজ লিফট ওয়াজ out of order and he was on the 9th floor. So it felt like oh god, okay I have to do this, but ঠিক আছে, so I did. আমি ওপরে গেলাম আর তখন একটা ইগুয়ানা ওর দরজার বাইরে বেরোলো আর কি। ইগুয়ানা দেখেছো তো? ইগুয়ানা ওই ছোট ডগি গুলো? না একটা লিজার্ডের মতো, হ্যাঁ ইগুয়ানা, হ্যাঁ। তো ইগুয়ানা বেরোলো। This is not a film iguana, or you will be seeing that he has this big lizard like iguana, scaly, and there's this shot সোফায় বসে আছে পানাহি আর এরকম 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 করে ওর ইগুয়ানাটা চলে যাচ্ছে ওপরে, পেট। তো যাই হোক আমার ওর ইগুয়ানাটা এলো, আর তারপরে সবাই ইগুয়ানাকে পালক শাক খাওয়াচ্ছে, এরকম নানান জিনিস হচ্ছে। আর তারপর পানাহি আমাকে বললো যে ওকে একটু পালং শাক and I was like okay fine, so then I'm feeding, আমার হাতে camera and I'm feeding the iguana. So this was a very fun story which didn't make it to the film, but I hope that I'll be able to make a video of it. তারপর পানাহি আমাকে বললো আচ্ছা ও
ওকে একটু পেট করো। আর তখন ভাই আমার তো টিকটিকি একেবারে টিকটিকির মতো দেখতে কিছুই ভাল লাগে না, অ্যান্ড দিস ইজ লাইক আ হিউজ টিকটিকি স্টাফ দ্যাট নাইটমেয়ারস আর মেড অফ। তো তারপর আমি ওর ল্যাচে একটু এরকম এরকম করলাম, মানে মাথায় করো, হ্যাঁ কি দুষ্টু। তো যাই হোক, তো তোমার প্রচণ্ড কারেজ নিয়ে, মানে আমি তখন ভাবছি যে ইরানে আসা was so easy, now I have to pet an iguana. So then I'm like petting the iguana. তারপরে then he was convinced that I'm mad. And then he was like, okay, let's go. Let's make this film with you. তারপর that was a lot of fun. আর তারপর আমরা ওনার গাড়িতে গেলাম, আর যে গাড়িতে উনি ট্যাক্সি শ্যুট করেছেন, আর ট্যাক্সিও ওইরকমই একটা ফিল্ম যেটা গাড়ির মধ্যে শ্যুট করেছে, কারণ অ্যাগেন ইরানিয়ান সিনেমাতে গাড়ি বিকামস দ্যাট ইন বিটুইন স্পেস, মানে ধরো পাবলিক আর প্রাইভেটে তুমি নিজের মতো থাকতে পারো, পাবলিকে তুমি একদম there is no individuality, you have to be like everyone else and you have to put on the hijab, which doesn't signify just putting on the hijab but signifies the loss of yourself, loss of choice. But Gadi is that space which is in between the public and the private. তো পানাহি আর কিরোস্তামি সেই কারণে গাড়ি চুজ করেছিলেন, পানাহি 10 বানিয়েছিলেন, আর সরি কিরোস্তামি 10 বানিয়েছিলেন আর পানাহি ট্যাক্সি বানিয়েছিলেন। তো ইট ওয়াজ ভেরি ন্যাচারাল যে আই নিউ যে আমি পানাহিকে বললে আমরা গাড়িতেই শ্যুট করব, সো আমি ওটাও একটু পুশ করলাম, অ্যান্ড ইট হ্যাপেন্ড দ্যাট আমরা গাড়িতে আমি আমার ক্যামেরা নিয়ে এরকম করে শ্যুট করলাম ওনাকে, আমার একটাই মানে ইট ওয়াজ জাস্ট মি ফিল্মিং, আর আমার খুব বেসিক সাউন্ড ইকুইপমেন্ট ছিল, আমার একটা ক্যানন 70D, নট ইভেন ফুল ফ্রেম ক্যামেরা, বাট দ্যাটস অল আই হ্যাড। আর আমি আমার জুম রেকর্ডারটাকে ড্যাশবোর্ডে রাখলাম, ড্যাশবোর্ড বলে না অন্য কিছু বলে, ড্যাশবোর্ড বলে, তো ওখানে রাখলাম। আর তারপরে কখনো আলো কমে গেলে পানাহি গাড়ির আলোটা জ্বালিয়ে দিত, আর তারপর ওইভাবে আমাদের পুরো অনেক সুন্দর একটা কনভারসেশন সিকোয়েন্স হলো। আর তারপরে তো নানান জায়গায় পানাহি টুক মি অ্যারাউন্ড, সো হি ওয়াজ লাইক দ্যাট, হি ওয়াজ নট জাস্ট সামওয়ান আই লুকড আপ টু before meeting him, but after meeting him he also played on that role, you know, he was that guide, he was like my window to look into Tehran, mane through his eyes I could look into Tehran. So it was really a wonderful experience, and after that I kept going back, আমি আরো 5 বার গেলাম, আর বাট পানাহির অংশটা হয়ে গেছিলো, and I knew that I had it, আর আমার দরকার নেই, and তারপর I went back. আমি ভেবেছিলাম যে আমি আর কোনোদিনও হয়তো ফিরতে পারবো না, তো ওয়ান লাইফ যা করার এর মধ্যে করে নাও। তো আমার অনেক এখন আমি ফিল্মটা যখন দেখি আমার মনে হয় 65 to 70% is from that first period, and then I went back thinking যে আচ্ছা this is a gap that I need to fill, এডিটে প্লেস করে maybe 60%, I had about 60%, যেরকম আইদা মিনাকে মানে আইদা পানাহি আমাকে আইদার সাথে আলাপ করিয়ে দিয়েছিলেন। আর there's this beautiful sequence where there's a moment, I don't want to spoil it for the viewers, for whoever hasn't, but then I felt like maybe I want to go back and see what Aida is doing and what is her sister doing, because her sister also acted in Mirror. আইদা হোয়াইট বালুনের বাচ্চা মেয়েটা আর মিনা মিররের, তো তারপর ওরা একসাথেই থাকে, তো ওদের সাথে একটা সিকোয়েন্স হলো। তো এরকম ছোট ছোট জিনিস আমার মনে হয়েছিল একটা ফিল্ম বানানোর জন্য জিনিসটাকে উইভ করতে হবে, তো দ্যাটস ওয়াই আই কেপ্ট গোয়িং ব্যাক, and that's how the film kind of happened. নাইস, দারুণ, মানে এত ভালো লাগছে মনে হচ্ছে আমি ওখানেই চলে গেছি। তো তোর কি রিসার্চের কাজটা শেষ হলো যেটা নিয়ে তুই পিএইচডি করার জন্য গেলি? হ্যাঁ, থ্যাংক গড, ওটাও শেষ হয়েছে, দুটোই শেষ হয়ে গেছে। 7 বছর লাগলো, কিন্তু আমি পিএইচডিটাও লিখছিলাম আর ফিল্মটাও হয়ে গেল। ফিল্মটা আমি শেষ করে বার্লিন আলেতে আমি একটা কার্ড পাঠিয়েছিলাম, আর বার্লিন অ্যাকসেপ্টেড দ্য ফিল্ম। আই গট দ্যাট ইমেল ডিসেম্বর 2022-তে, আর তার 2 দিন বাদে আমার পিএইচডি কনভোকেশনও ছিল, যেখানে আই গট অ্যাওয়ার্ডেড দ্য ডিগ্রি, সো আই হ্যাভ আ পিএইচডি ডিগ্রি রাইট নাও। তো ওটাও হয়ে গেছে, অ্যান্ড খুবই আমার জন্য প্রথমে তো খুব ডিফিকাল্ট লেগেছিল দিস হোল আইডিয়া অফ রাইটিং, বিকজ আই রিয়েলি ফিল লাইক academic writing takes a lot out of you, কিন্তু the fact that I was writing my thesis
really helped in editing the film. Because I don't know, মানে it gave me a lot of perspective. কারণ the film, my PhD is on the exiled filmmaker in post-revolution Iranian cinema. আর এইটার জন্য আমি এক্সটেন্সিভলি অনেক filmmakers, practitioners, producers, technicians, they're মানে about 15 or 16 or more maybe actors ইন্টারভিউ করেছিলাম, কথা বলেছিলাম। কিন্তু ফিল্মে তো অবভিয়াসলি আমাদের অ্যাটেনশন স্প্যানটা লিমিটেড থাকে, তো ফিল্মে জাস্ট কয়েকজন, দুজন ফিল্ম মেকার আর আরও অনেকজন মানে অ্যাক্টিভিস্টস, অথার্স, এরকম কয়েকজন, হ্যান্ডফুল। তো যে পিএইচডিতে আমি ধরো যেগুলো লিখছিলাম ওগুলো ফিল্ম, ইট ডিডন্ট মেক ইট টু দ্য ফিল্ম। অ্যান্ড অলসো বিং গ্রাউন্ডেড in academia gave me a certain distance. Now it could have just been a very fan account, you know. Maybe it is, but it's ছবি হতো না তখন। হ্যাঁ, মানে I feel like the fact that I could make it into something which is cinematic বা সিনেমা বলতে আমরা যেটা বোঝাই বা ওই পার্সপেক্টিভ, হ্যাঁ সেটা যদি একটু বলিস যে মানে যা ওখানকার সিচুয়েশন, জাফর পানাহি ছবি এগুলো কিরকম ভাবে হয়েছে। The film is about how human beings manage, and especially people living in Iran, have figured a way to steal expression even when they are not allowed to. মানে ধরো সেন্সরশিপে, এতটা সেন্সরশিপের থাকা সত্ত্বেও, এত সবসময় যেখানে তোমাকে কেউ দেখছে, সারাক্ষণ তোমার, you are never being yourself, you are not allowed to be yourself. How do you, in such a repressive suffocating environment, how do you continue creating, how do you find your inspiration, or how do you still tell your stories? So and এটা আমি cinema দিয়ে শুরু করেছিলাম, so this begins with cinema, but the way cinema opens up to real life, the film also opens up to real life, and we look at the struggles or the stories of women, আর মহিলারা কিভাবে কত বছর ধরে নিজেদের বডিজ, নিজেদের ভয়েস এর থ্রু দিয়ে রিবেল করে এসছে। কারণ ইরানে শুধু মহিলাদের বডিজ আর নট জাস্ট ইরেজড, বাট ইউ সি দে আর নট ইভেন অ্যালাউড টু express, their voice is also erased because women cannot sing in public. হ্যাঁ, তো so it's despite this erasure, how do you গাইছিলিস, কি করছিলিস ভেতরে? আমি সবসময় কন্ট্রোল স্পেসেসে গিয়েছি। ধরো প্রথম গানটা হচ্ছে একটা অপটিশিয়ান স্টোরে, যেখানে গান গাওয়ার আগে এই গানটাই গেয়েছি, পানাহি বলে দাঁড়াও আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি, আর তখন আমার খুব ওই মানে অদ্ভুত লেগেছিল, বিকজ ইটস পানাহি বাট হি হ্যাজ টু বি রেসপেক্টফুল অফ দ্য অপটিশিয়ান স্টোর, which is also a mix between a public and a private space, right? তারপরে বন্ধু বান্ধবদের ঘরে গিয়েছি, কিন্তু সবসময় বন্ধ জায়গাতেই গিয়েছি। আর একটা গান আছে যেটা আমি আর আয়দা গিয়েছি, জানে ম্যারিয়াম বলে, যেটা গাড়ির মধ্যে পানাহির সাথে। আর শেষে আমরা একটা স্কুলে গিয়েছি যেখানে সবাই মানে পুরো ক্লাস ফুল অফ লাইক মেবি 30-40 কিডস, girl kids, they join, the school girls join in and sing. So technically it's all indoors, কারণ অবভিয়াসলি আমরা এটা যদি রাস্তায় করতাম 40 জন মেয়ে গাইছে, তো আমরা সবাই জেলের ভেতরে থাকতাম। তো হ্যাঁ, তো এটা গান, কবিতা আর সিনেমা থ্রু দিয়ে কিভাবে ওখানকার লোকেরা নিজেদের ইন্ডিভিজুয়ালিটি, নিজেদের গল্প আর নিজেদেরকে খুঁজে পেয়েছে, মানে নিজেদেরকে প্রিজার্ভ করে রেখেছে, নিজেদের গল্প প্রিজার্ভ করেছে, অ্যান্ড হাউ বেসিক্যালি এক্সপ্রেশন ফ্লোজ ডিসপাইট repression, despite censorship. So that is what I have tried to see through the film and also through my thesis. এই যারা অ্যাক্টিভিস্ট বন্ধুরা ছিল তারা এখনো যোগাযোগ আছে তাদের সঙ্গে? হ্যাঁ, মানে আমার খুবই ভালো যোগাযোগ আছে সবার সাথে, because everyone's like family to me. They are good, মানে ঠিক They are not good, some positive and some negatives. Nasreen, the activist who is a lawyer, human rights lawyer, ও স্কার্ফ প্রোটেস্টের সময় এই মহিলাদের কেসেসগুলোকে ফাইট করে, তাতে ওর 32 বছর জেল হয়, 32, আর ওনার বয়স হবে মানে she would be 56-7 তখন, I think definitely obviously more now, but so she's been
কনভিক্টেড ফর লাইফ আর কি। এখন উনি বোধহয় একটু বাইরে আছেন কারণ হার হেলথ ইজ নট ডুইং ওয়েল, বাট দে অফেন টেক হার আউট অ্যান্ড পুট হার হাজব্যান্ড ইনসাইড, সো ইটস রিয়েলি ক্রেজি বিকজ হার হাজব্যান্ড ইজ অলসো অ্যান অ্যাক্টিভিস্ট। বাট এটার মধ্যেও উই kind of, she talks to everyone and she keeps saying that I'm fine and the protest must go on, the rebellion must go on. So yeah, ওরা এনজয় কি করে করে? ধরো তোমরা রুমে একসাথে আছো, খাওয়া দাওয়া নিজেরাই রান্না করছে, নিজেরাই। একটা শট আছে ফিল্মে যেখানে একটা খুব ডিফিকাল্ট ইন্টারভিউ নিয়েছি আমি ওনার, আর যেখানে উনি এসব নিয়েই মানে ওনার অ্যারেস্টের আগে আমি যখন ওনার সাথে কথা বলেছি তারপরে আমি 2016 সালে ওনার ইন্টারভিউ নিয়েছি আর 2019-এ শি ওয়াজ অ্যারেস্টেড। বাট আই ফিল লাইক ইভেন ইফ ইউ আর ফাইটিং, ইউ রিবেলিং, তোমার জেল আর বাইরের বাড়ির মধ্যে তোমাকে শাটল করতে হচ্ছে, তার মধ্যেও ওই যেটুকুনি সময় তুমি বাড়িতে আসছো বা তোমার ফ্যামিলির সাথে রিউনাইটেড হচ্ছো, ওই সময়টা ইজ এভরিথিং। আর ওই সময়টা পাওয়ার জন্যই সব ফাইট, সব রিবেলিয়ন ওইটুকুনি সময়ের জন্য যেখানে তুমি ইউ স্ন্যাচ দ্যাট ফ্রিডম উইচ ইজ ডিনাইড টু ইউ, মানে ইউ স্টিল ইট। তো আই থিঙ্ক ওইটুকুনি মোমেন্টস are what makes this film also, and I think these people are fighting for these moments only. So there is this scene যেখানে নাসরিন জাস্ট ছাড়া পেয়েছে জেল থেকে আর আমার সাথে কথা বলেছে, যেটা ফিল্মে আছে। আর তারপরে আই ওয়াজ সো সারপ্রাইজ যে একটা বড় টেবিল অফ চিকেন অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ ফুড ওয়াজ লেড আফটার দ্য ইন্টারভিউ, অ্যান্ড I was like, it's a working day, how did you manage to do this? And she's like, you're from India. And she really loved putting it together. So my editor, সেটা আমি জানি না, but at least she put it together. হ্যাঁ, তো তারপরে আমি for the longest time, আমি খুব খেতে ভালোবাসি, হ্যাঁ, for the longest time তো আমি এরকম করে খাচ্ছি গাল ফুলিয়ে আর কি, আর আমি ক্যামেরাটা এরকম ট্রাইপডে রেখে দিয়েছি, এবার তো খেতে হবে, আমি ক্যামেরা করলে খেতে পারবো না, তো ওরকম করে রাখা আছে আর আমি ভুলে গেছি, তো আমি দারুণভাবে খাচ্ছি আর কি এম্বারাসিং। কিন্তু আমার যে কনসালটেন্ট এডিটর এই ফিল্মে জবিন, she was like, why have you not put this shot? So last day she made me put that shot, which আমার একটু সময় লাগলো to be okay with it, but I think that really makes the difference because like food and getting people together is a huge part of Iranian culture, Persian culture. You know, মানে প্রত্যেকটা ইন্টারভিউর পরে স্বরলিপি দিয়ে এত খেয়েছি যে আমার লিটারালি 18 কিলো ওজন বেড়ে গেছে। সিরিয়াসলি ফার্স্ট টাইম। আর মানে অলসো ইট ওয়াজ লাইক মাই ফার্স্ট টাইম, আই ওয়াজ লাইক হু কেয়ারস বলে আমি পুরো দারুণ ইয়ে করেছি, কোনো রেস্ট্রিকশনস কিছু করিনি, আর আমি প্রচুর খাওয়া দাওয়া খেয়েছি। আর আমার ডরমেট্রিতে, মহিলাদের ডরমেট্রি, একটা ছোট্ট ঘর ছিল, মানে এইটুকুনি হয়তো একটা রুম, একটা খাট, কোনো আয়না ছিল না, আর সারাক্ষণ হিজাব পরে থাকতাম। বাথরুমে, শেয়ার্ড বাথরুমে মানে এইটুকুনি একটা আয়না ছিল। অবভিয়াসলি বুঝতে পারিনি না যে এত ওজন বেড়ে গেছে। তারপরে ফিরে এসে প্রচুর ডায়েট আর এক্সারসাইজ করে। খাবার কি লেগেছিল? এটা খুব ডিফিকাল্ট কারণ প্রচুর 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 খাবার ভাল লেগেছে, কিন্তু ওখানের পোলাওগুলো খুব খুব ভালো। আর বাইরে তুমি পোলাও পাবে, কিন্তু মাদের হাতের পোলাওগুলো সব থেকে বেস্ট হয়। হ্যাঁ, কারণ ওখানের লাইক প্রত্যেকটা আন্টি আমাকে এত এত ভালো খাইয়েছে। তো দের ইজ সামথিং কল জেরেশ পোলাও, অবভিয়াসলি, যেটা কমন বারবেরিজ দিয়ে, তুমি দেখেছো হয়তো, ওই একটু চেরির মতো দেখতে আর স্যাফরন দিয়ে করে। বাট বাঙালি পোলাও ওটাও খুব ভালো। সিরাজের একটা মিষ্টি আলবলু পোলাও হয়, আলবলু হচ্ছে চেরি দিয়ে পোলাও হয়। তো এগুলো দেখে মনে হয় চেরি দিয়ে পোলাও হয়, ও মাই গড। আমি তো মানে খাবার আগে প্রচুর প্রচুর ছবি নিয়েছি। ওখানে অলিভস খুব ভালো, তো অলিভসের একটা কন্ডিমেন্ট মতো হয়, যেটাও খুব ভালো হয়। ফেসেন জুন আমার খুব ভালো লেগেছে। ফেসেন জুন হচ্ছে, আমাদের এটা বানানো উচিত একদিন। এটা হচ্ছে ফেসেন জুন হচ্ছে ওয়ালনাট, আনার। তুই আয় একদিন এসে হ্যাঁ, শোনো, এটা ওয়ালনাট, আনার
মানে পমোগ্রানেট আর চিকেন দিয়ে হ্যাঁ। একটা ওরা দারুণ শীতকালে ওরা একটা বলছিস? জিনিস বানায় যেটা হচ্ছে ফ্রেশ জুন মিষ্টি মিষ্টি হয় কিন্তু বাড়িরটাই ভালো হয় কিন্তু কারণ রেস্টুরেন্টস ওরা খুব মিষ্টি দিয়ে দেয় যেটা ভালো লাগে না তো এগুলো তো তুমি ভাবতেই পারছো এগুলো খেয়েছি আর অফকোর্স কাবাবস তো খুব ভালো জুজে কাবাব তারপর ল্যাম্প কাবাব বানাতেও শিখেছি, ও খুব ভালো বেকিং করে, হ্যাঁ যেটা ওর আরেকটা প্যাশন। কত কেক খেয়েছি না, ওর বানানো ব্রেডসও খেয়েছি প্রচুর, খুব হ্যাঁ। সুন্দর ব্রেড বানায়। হ্যাঁ একটু এতক্ষণ খাওয়া দাওয়ার গল্প হচ্ছে, একটু আমরাও খাওয়া দাওয়া করি। চলে এসো, চলে। তোর Thank জন্য you. লেমন Wow, গ্রিল কত ফিশ, গ্রিল ফিশ লেমন বাটার সস। Wow. আর আমি চা খাচ্ছি, এটা তুলে নিয়ে চলে। এটা হয়ে গেছে? হ্যাঁ Oh, this is a lot. তো আর কারোর কথা যদি বলিস, মানে জাফর পানাহি কি নিজেই একজন বিশাল বড় অ্যাক্টিভিস্ট? হ্যাঁ মানে ধরো নাসরিনের কথা বললাম নাসরিন এখন কি করছে সেটাও বললাম কিন্তু ধরো কয়েকটা ভালো জিনিসও হয়েছে যেমনি পানাহি এই লাস্ট ফিল্ম যেটা বানিয়েছেন দ্যাট ওয়েন্ট টু ক্যান আর আ সিম্পল অ্যাক্সিডেন্ট আর তারপরে হি হ্যাজ বিন এবল টু ফার্স্টলি হি ইজ ব্যাক ইন দ্য গ্লোবাল ম্যাপ মানে ফিল্ম মেকিং ম্যাপ মানে ইন দ্য সেন্স হি হ্যাজ বিন এত বছর বাদে আফটার 2009 ফর দ্য ফার্স্ট টাইম হি প্রেজেন্টেড হিজ ফিল্ম ইন ক্যান আর ওই ভিডিওগুলো ভীষণই স্পেকটাকুলার মানে ওটা দেখলে মানে তোমার জাস্ট দারুণ লাগবে লট অফ সাপোর্ট লট অফ পিপল চিয়ারিং ফর হিম তারপর হি ওয়েন্ট টু আ লট হি ইজ নাও ইন ভেনিস লোকানোতে ছিল তো হি ইজ ট্রাভেলিং অগেন উইচ ইজ সাচ আ গ্রেট থিং আর তারপর মোহাম্মদ রসুলভ যাকে আমরা দেখতে পারি না ফিল্মে বাট ইট এন্ডস উইথ হিজ স্টোরি অলসো দ্য ফিল্ম হি ওনার সাথে সিমিলার একটা ঘটনা হয়েছিল হিজ ফিল্মস আর অলসো ভেরি পলিটিক্যাল তো মোহাম্মদ রসুলভ আগের বছরে ওনার ফিল্ম ক্যানে ছিল আর আনফর্চুনেটলি হি হ্যাড টু লিভ Iran. He had to just flee Iran কারণ the regime was not allowing him to show his film আর they মানে imprisoned some of his actors. Just এগুলো সব সায়েন্স যে তুমি ফিল্ম বানিয়েছো লুকিয়ে কিন্তু তুমি এখন ওটাকে ক্যান নিয়েছে তো কি তুমি নিয়ে যেতে উই কান্ট অ্যালাউ ইউ টু শো দ্য ফিল্ম সো এরকম মানে হুমকি সারাক্ষণ পেতে থাকে এরা সো রাসুলভ জাস্ট ডিসাইডেড টু লিভ ইরান ফর গুড বাট ইটস ভেরি স্যাড অলসো বিকজ অবভিয়াসলি এত বছর যে এত কষ্ট করে অনেক কিছু মানিয়ে থেকেছে মানে এখন ওকে ওর দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে তো এইগুলো হচ্ছে কয়েকটা আপডেটস অনেক আর্টিস্টদেরকে ইমপ্রিজন করা হয়েছে অনেকে এভিনে এখনো আছে তো দ্য ফাইট গোজ অন তো এই যে একজন আমরা সবসময় দেখিয়ে থাকি যে ওয়েস্টের লোকেরা গিয়ে এরকম ছবি বানায় একজন ইন্ডিয়া থেকে গেছে তো কিছু ফেসিলিটি বা ফান্ড তুই কি মানে পেয়েছিস বা এই মুহূর্তে কিরকম তোর কাছে রেসপন্স আসছে? দেখো এটা অ্যাকচুয়ালি এটা নিয়ে একটু আলোচনা করতে হবে ব্যাপারটা হচ্ছে যে এইটা আমি যখন এই ফিল্মটা বানাচ্ছিলাম আই ডিডন্ট থিঙ্ক দ্যাট this hasn't been done before by an Indian. Actually, I came to know and I was corrected that this has not been done by any non-Iranian ever. মানে এরকম কোনো non-Iranian ফার্সি শিখে ইরানে গিয়ে ফিল্ম বানিয়েছে পিএইচডি করেছে এই জিনিসটাই হয়নি কিন্তু এর থেকেও বড় যেটা তুমি বললে যে আমরা মানে অ্যাজ অ্যান ইন্ডিয়ান আই হ্যাভ গ্রোন আপ সিইং লট অফ ফিল্মস মেড বাই পিপল ফ্রম দ্য ওয়েস্ট হু জাস্ট ল্যান্ড আপ লাইক UFOs and make a film আর ভীষণ ক্লিশেড পোর্ট্রেয়ালস থাকে যে সবাই এখানে গরিব আর সবাই ওই ইসলাম ডগ মিলিয়নারের মতো জিনিসপত্র যে সবাই আমাদের কোনো লাইফ নেই আমরা কিছু করি না আমরা সবাই কাঁদছি বসে বসে ভিকটিমস আর ইরানের ওপরেও যেরকম ফিল্মস বানানো হয়েছে বাইরের বিদেশিদের ওয়েস্টার্ন বিদেশিদের যারা বানিয়েছে is all about Iranians being victims or villains. আর ইরান ইজ অ্যাক্সেস অফ টেরর সেটানিক স্টেট এই ধরনের তো এই তুমি ধরো কোনো খবরও পড়লে যেরকম আগে মেইন স্ট্রিম মিডিয়া যেভাবে ইরান নিয়ে রিপোর্ট করে ইজ অলসো ভেরি সিমিলার টু দিস বাট নোবডি টকস অ্যাবাউট দ্য পিপল অ্যান্ড আমি ইরানিয়ান সিনেমা দেখে নিউ ওয়েভের ফিল্মস দেখে I came to know about people and this side that I had no idea about and I was inspired to go and meet the people
ইউনো। আর আমার ফিল্মটা ইজ অলসো আ টেস্টিমনি অফ হাউ পিপল আর, যেটা আমরা কোনোদিনও দেখিনি আগে। কিন্তু এইটা দারুণ মনে হচ্ছে শুনে, কিন্তু এই কারণে আমি it was very hard to raise funds for the film because unfortunately এই যে ডকুমেন্টারি মার্কেটটা, এটাও খুব, বা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা মার্কেটটাই খুব নিশ আর খুব ফর্মুলেক অনেক ওয়েজে, যে ধরো যেটা চলে গেছে, মানে বিদেশ থেকে লোকেরা এসেছে, একটা কলোনিয়াল একটা সেট আপ, একটা গেজ, এটাকে ভাঙতে হবে। এই জিনিস নিয়ে অনেক কথাবার্তা হয়, কিন্তু যখন ইন্ডিয়া থেকে একজন কেউ গিয়ে বানালো এই ফিল্মটা, তাকে কোনো টাকা দেওয়া হলো না। আমি 7 বছর ফিল্মটা নিয়ে পিচ করেছি। আই ওয়েন্ট টু ভেরি বিগ পিচিং ফোরামস, মানে ধরো ইউকেতে গেছি, কোরিয়াতে গেছি, গ্রিসে গেছি, ইউরোপে গেছি, নানান জায়গায়, কিন্তু সব জায়গায় গেছি কিন্তু কখনো টাকা আমাকে দেয়নি কেউ। ইটস ভেরি বিগ টু ইভেন গেট থ্রু দিস প্লেসেস, সো আই এম ভেরি হ্যাপি দ্যাট আই ডিড দ্যাট, বাট এভরিওয়্যার আই ওয়াজ আস্কড, বাট ওয়াই ইউ? আর 2022 সালে আমার লাস্ট পিচ ছিল কোরিয়াতে, সাউথ কোরিয়াতে, ডিএমজি ডকসে। সেখানেও আমাকে একজন, শেষ হয়ে গেছে ফিল্মটা, তখন আমাকে জিজ্ঞেস করছে যে ওয়াই ইউ? তো আমি অ্যাকচুয়ালি মানে ওয়াই ইউ, তুমি কেন ফিল্মটা বানাচ্ছ, বুঝতে পারছো? তোমার কি ইন্টারেস্ট, আর তুমি কেন বানাচ্ছ? কারণ তুমি তো ইরানেরও নও, আর তুমি তো একজন ইন্ডিয়ান। হ্যাঁ, তো তখন আমি অ্যাট দি এন্ড আই কাইন্ড অফ lost it a little bit, and in this forum only আমি বলেছিলাম, okay, so why not me? I have a PhD, I have learnt Persian, and I'm an Indian. Is it because I'm an Indian and you're not used to seeing Indians travel to other places and make films, but you're used to seeing, হ্যাঁ, কিন্তু you're used to seeing, let's say US থেকে লোকজন আসছে, বা UK থেকে আসছে, বা জার্মানি থেকে আসছে, আর we are okay with this, but the moment I did it, and none of them, স্বরলিপি দি, আমাদের তুমি কোনো ডকুমেন্টারি ভাবতে পারছো বা ইন্ডিপেন্ডেন্টলি ডান ফিল্ম ভাবতে পারছো যেটা ইন্ডিয়ার ওপর করা হয়েছে বা ইরানের ওপর, মানে আমাদের এই অঞ্চলের ওপরে করা হয়েছে, যেখানে লোকেরা আমাদের সাথে আমাদের ভাষাতে এসে কথা বলেছে? কিন্তু আমি এটা করেছি, এটা আমি শিখেছি, আর আমি 7 বছর দিয়েছি, মানে ইটস লাইক আ হিউজ টাইম না, ইটস ইয়োর লাইফ দ্যাট ইউ গিভেন, অ্যান্ড ডিসপাইট দ্যাট দ্য ফিল্ম ইজ ডান। আমাকে তখনও যখন জিজ্ঞেস করেছে, আই ওয়াজ লাইক, I have to say this. So the film was done on a very small budget, fighting all these questions of big people sitting in comfortable places saying, you're not the right person to make this film. But when the film was done and Berlin picked it up, every other festival, we've had such an incredible festival run. So now you're getting money or not? That is some important question. For this film, we didn't make too much money go, and this was, I knew it, but some places are picking up the film, small places. মুভিতে দেখাচ্ছে সেটার Movie is very prestigious. I don't know if I'm supposed to say this, obviously, but everyone knows that movie also is a very niche স্পেস। মুভির সাবস্ক্রিপশনের বেশি দাম না, মুভি অনেকে দেখে না, কারণ মুভি খুব কম ধরনের ইন্ডিপেন্ডেন্ট সিনেমাই দেখায়, তো ওদেরও বেশি টাকা নেই, তো ওরা খুব কম টাকাই দেয়। আর বা যাই হোক, তো এইরকম করে তো বেশি টাকা আসেনি। ফেস্টিভ্যালস কিছু স্ক্রিনিং ফিস দেয়, যেটা এসছে, কিন্তু অবভিয়াসলি হ্যাভেন্ট বিন এবল টু রিকভার ইফ ইউ আর আস্কিং মি দ্যাট। বাট আমরা 2-3টে ছোট ফান্ডিং পেয়েছিলাম ফিল্মের জন্য, অনেক কষ্ট করে। তো সেটাতে আমি আমার কিছু টাকা দিয়ে, কিন্তু তারপরে যখন একেবারে টাকা পয়সা ছিল না, তখন অ্যাট দ্য এন্ড উই গট সাম স্মল অ্যামাউন্ট উইথ উইচ আই কুড ডু দ্য সাউন্ড, লক দি এডিট অ্যান্ড ফিনিশ দ্য ফিল্ম। তো ওটা হয়েছে। আই জাস্ট হোপ ফর মাই নেক্সট ফিল্মস ইট গেটস আ লিটল বিট ইজিয়ার। এখন মানে নাকি নিজেই আবার চেষ্টা চালাচ্ছে? আমার মনে হয় সবসময় নিজেই চেষ্টা চালাতে হয়, কারণ অফার কেউ আমাদের কেন করবে, মানে এই ধরনের না বাজে প্রশ্ন একেবারেই না, মানে এই ধরনের ফিল্ম কারাই আর কত লোকেরা দেখে, মানে আমাদের ইনিশিয়েটেড সার্কেলই দেখে। তাই আমি খুব খুশি হই যখন প্রচুর অচেনা লোকেরা দেখেছে। বাই দ্য ওয়ে, এই ফিল্মটা অনেক স্কুলের, কলেজের স্টুডেন্টসরা দেখেছে। যখন ফেস্টিভ্যালে এসেছিল ছবিটা তো প্রচুর অ্যাকচুয়ালি আমি খুব খুশি, কারণ আমি যখন এই ফিল্মটা শুরু করেছিলাম, আমি
আমার 26 বছর বয়স ছিল, it was long back. So then I didn't have this vision that the film would reach so many people, so I'm very 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 happy about this. I'm very grateful that so many people have loved this film. ফ্লাইং ট্যাক্সি নিয়ে একটু কথা বলি, যে এই শর্ট ফিল্মটা খুব ইন্টারেস্টিং এবং এটা ইউটিউবে আছে, OnePlus-এর হয়ে করা এটা। হ্যাঁ, তো এটা OnePlus এটা কমিশন করেছিল আর পুরো ফিল্মটা OnePlus-এ শুট করা। আচ্ছা, হ্যাঁ, ফোনে করা। হ্যাঁ, এটা আমার ফার্স্ট ফিকশন ফিল্ম আর একটা শর্ট তো ফিল্ম। কি সুন্দর এই কনসেপ্টটা মাথায় কি করে এলো, এত সুন্দর একটা কনসেপ্ট? আমি একটা ডকুমেন্টারি বানাচ্ছি, যেটা আমার নেক্সট ডকুমেন্টারি, যেটা ওই আগেরটার মতো একটা বড় প্রজেক্ট, মানে বড় বাইরে না এখানকার? কলকাতাতে শুট করছি, ওটা আমার বাড়ির পুরো পুরো ঘরের ফিল্ম। তো ওটা যতটা বাইরে ছিল এটা ততটাই ভেতরে। আমার আমার ফ্যামিলির ব্যাপারে, কলকাতার ব্যাপারে, আমার বাবার ব্যাপারে। আমি আমার বাবার ব্যাপারে একদম জানি না। হি পাস্ট অ্যাওয়ে when I was 3. সো বায়োলজিক্যাল ফাদার? হ্যাঁ, আমি বাঙালি। আমার বায়োলজিক্যাল বাবা বাঙালি, মাও বাঙালি। তারপর আমার মার আবার বিয়ে করলেন, তো stepfather's surname is Singh. We don't know where he is. We don't want to know. কত মানে মা মানে কবে থেকে মা সিঙ্গেল প্যারেন্ট? মানে তোর কত বয়স? আমার কত হবে, আই থিঙ্ক 2012-13 থেকে শি সিঙ্গেল। তো তোর কত বয়স তখন? একটু ব্যাক ক্যালকুলেট করতে হবে, 26 মেবি, না 20 না 22-23। আচ্ছা, হ্যাঁ, সো তখন থেকে শি ইজ সিঙ্গেল অ্যান্ড উই আর ভেরি হ্যাপি উইদাউট মেন। হ্যাঁ, তো এই ছবিটা হচ্ছে, ইটস অ্যাবাউট দ্যাট টাইম when my father was alive. He passed away when he was of my age, so I feel like this is the time to really make that film. It's also about Calcutta. তো সো আমি অনেক শ্যুট করছিলাম, মানে নিজের মতো করে I started this project. আর then so much keeps happening in the city doesn't change, right? But thinking about concept of home, মানে বাড়ি কি বলি, কাকে বলি, কোন জিনিসটাকে বাড়ি বোঝাই আমরা, মানে it's about whatever is familiar, where there is love. কিন্তু এক করে সব কিছু ফ্যামিলিয়ার জিনিসপত্র আমাদের শহর থেকে চলে যাচ্ছে, যেটার মধ্যে একটা হচ্ছে হলুদ ট্যাক্সি, যেটা আমি সেদিন কিছুদিন আগে এয়ারপোর্ট থেকে ফিরতে গিয়ে আমি দেখলাম হেরিটেজ ট্যাক্সি হয়ে গেছে। তুমি উবারে বুক করলে এখন হেরিটেজ ট্যাক্সি, নন এসি ট্যাক্সি ইজ নাও হেরিটেজ ট্যাক্সি, যেগুলো ভীষণ রাগ হয় আমার এগুলো দেখে। যাই হোক, কিন্তু হলুদ ট্যাক্সি ওই যে ইয়েটা হলো যে এখন ট্যাক্সি উঠে যাবে, ট্রাম উঠে যাবে, তো তখন আর আমি এগুলোই শ্যুট করছিলাম, রাস্তাঘাটে অনেক শ্যুট করছিলাম। তো তখন I was thinking about all of this, and then OnePlus reached out saying যে একটা ফিল্ম বানাতে হবে, একটা কালার চুজ করতে হবে। আর I was thinking about yellow taxi, so I chose the color yellow, and then I wanted to make something which is fantastic, like more fantasy. রত্নাপাটাকে কি করে পেলি মানে? বলছি তো, this I wanted to make something romantic, funny, fantasy, ওই ধরনের, but I wanted to talk about something important, which is the loss of familiarity in our spaces. So, and then I wrote this story, keeping in mind a quirky woman in her 60s, and who looks quirky, and she's very funny, and she's older than us. So this story is about that, and she talks about desire, she talks about loving in a very very wonderful, innocent way. And I mean, likhte the one person who came to my mind was Ratna. So I actually wrote it thinking of her. Tapor Ratna di had watched Happy Alleys, Towards Happy Alleys, and Ratna di and Nasir sir really liked the film, and I'm friends with the sons. So I just asked her that, Ratna di ekta kichu likhechi, tumi পড়বে? It's my first fiction stint. It's just going to be it's going to be under 10 minutes. Then she's wonderful. So she was like, "Ha, of course, পড়বো, পাঠিয়ে দাও." And then I sent it to her, and then she took a couple of weeks, and she's like, ঠিক আছে, কবে আসতে হবে? So that's how it happened. আর এইটা করতে করতেও it was a lot of like learning, because Ratna di ভীষণ খুব অনেক সুন্দর suggestions দেন, and she goes through everything খুব মন দিয়ে, she goes through things a lot. So she working with her was great, working with Shadab was great also. এখন কোথায়, এখন কি করছিস তুই, মানে পিএইচডি করে এই মুহূর্তে? আমি এখন এই দুটো
আমি এই ফিল্মটা আর একটা ফিল্ম একটু ডেভেলপ করতে চেষ্টা করছি। তার সাথে সাথে একটু কখনো কখনো পড়াই, হ্যাপি অ্যালিজ নিয়েও ট্রাভেল করছি। অনেক ট্রাভেলিং হয়েছে লাস্ট 2 বছর। আর ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াচ্ছিস? পড়াচ্ছিলাম ফুল টাইম, এখন ফুল টাইম ছেড়ে দিয়েছি, কারণ ফুল টাইম পড়ালে এই সময় এখন আমি ফিল্মগুলো ডেভেলপ করতে পারবো না। আই এম টেকিং আ ব্রেক ফ্রম ফুল টাইম টিচিং, বাট সব সময় আই ওয়ান্ট টু হ্যাভ আ ফুট ইন অ্যাকাডেমিক্স, কারণ আমার ওই পড়া মানে দ্য প্রসেস অফ টিচিং অলসো ইজ লার্নিং, বিকজ ওই being with young people is incredible. ওদের energy and থট প্রসেস, এবং এই জেনারেশন অদ্ভুত অদ্ভুত জিনিস ভাবে, মানে নতুন ভাবে চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে, আর সবসময় আপ টু ডেট থাকা যায় ওদের সাথে। এইটা সত্যি কথা, মানে আমি এটা বুঝতে পারছি। সেই খুব ভালো লাগলো তোর সাথে অনেক দিন পরে এরকম একটা সিরিয়াস আলোচনা। এবার আমরা একটা ঝটপট আগুনে ঝাঁপ দিই, কারণ এটা হচ্ছে র্যাপিড ফায়ার। ওরে বাবা প্লিজ, না 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 না, এটা খুব হালকা, কিছুই থাকে না সেরকম। আচ্ছা, আমার কিছু নাম মনে থাকে না, তো আমি বলতে হবে না। ফিল্ম ছাড়া আর কি ভালো লাগে? ও গান, কবিতা। গান না কবিতা, মানে যে কোনো একটা চুজ কর। ও অনেক কিছু ভালো লাগে, খাবার, গান, কবিতা। ফিল্মের পরে একটা, এত কিছু বললে হবে না। খাবার। কারণ আমি জানি তুমি কঠিন প্রশ্ন করবে গান আর কবিতা নিয়ে। আচ্ছা গান। আচ্ছা আচ্ছা, প্রিয় ডিরেক্টর? প্রিয় ডিরেক্টর ও অনেকজন আছে। প্রথম কারোর ছবি দেখে ছোটবেলায় মনে হলো ওয়াও, হয় না? একেবারে ছোটবেলায় তো আমার শোলে থেকে খুব ভালো লেগেছিল, কিন্তু হ্যাঁ, কিন্তু তারপর আমি খুব গুপি গাইন, বাঘাবাইন ভালোবাসতাম, হীরক রাজার দেশে ভালোবাসতাম, তারপরে বাকি ফিল্মস দেখেছি সত্যজিৎ রায়ের। তো ছোটোবেলায় আই রিয়েলি লাভ অ্যান্ড দ্য ফিল্মস ওয়ার অ্যাভেলেবল। কিন্তু কিয়ারোস্তামি, আব্বাস কিয়ারোস্তামি ইজ মাই ফেভারিট ফিল্ম মেকার। আরও যদি নাম দিতে পারি। ঠিক আছে, একটা ফিকশন না নন ফিকশন, কোনটা বেশি চ্যালেঞ্জিং? নন ফিকশন, ডেফিনেটলি। এবার হচ্ছে যে জিঞ্জার হানি টি না ব্ল্যাক কফি? ভেরি হার্ড। আমি জিঞ্জার হানি টি বললে কি পাবো এখন? হ্যাঁ একদম, কেন পাবে না? তাহলে জিঞ্জার হানি টি। প্রিয় গায়িকা? ও এটা খুব হার্ড গো, ওরকম কেউ নেই। একটা কারণ নাম বল। আচ্ছা ঠিক আছে, জোন বায়েস। আচ্ছা বেশ, খুব ভালো। এবার তোকে আমরা একটু গিফট দেব। আরে আজকে আবার একটা গান দিয়ে এপিসোড শেষ করব। আচ্ছা, দেশের তরফ থেকে তোর জন্য আছে 30% ডিসকাউন্ট ভাউচার। প্রতিক্ষণ পাবলিকেশনের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। লাস্ট রাধা সুমিতাদির পাবলিকেশন, সেখানে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। একটু খাওয়া দাওয়া, হাটেরি গ্রিলসের তরফ থেকে আছে 750-র একটা ভাউচার। এটা হচ্ছে বি বনি স্যালনের তরফ থেকে আছে একটা 500-এর ভাউচার, আর আমার তরফ থেকে আছে একটা 1000-এর ভাউচার। বাপরে বাপ, কত গিফটস। ও স্টোরের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আছে, এটা একটা চশমার দোকান। থ্যাংক ইউ, আই ফিল প্যাম্পার্ড। অন্নপূর্ণা, তুমি আমাকে ঢেলে খাবার দিয়েছো, জাস্ট বিকজ আমি খেতে ভালোবাসি। অন্নপূর্ণা স্বাদিষ্টের তরফ থেকে আছে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। আমাদের অনুষ্ঠানের শেষে চলে এসেছি, এবার আবার একটা গান শুনবো। গান শোনার আগে ইচ্ছে আছে যে অনেক ভালো ভালো, কম বয়স, আমার মনে হয় না তোর ইচ্ছে যাওয়া উচিত, এবং অনেক অনেক এনার্জি নিয়ে ভালো ভালো ছবি কর, নিজের জন্য ছবি কর, এবং আমরা দেখি এবং আমরা ইন্সপায়ার্ড হই তোর থেকে, হয়তো তোর স্টুডেন্টরা আবার বানাবে। সো এবার একটা গান দিয়ে আমরা আজকে এই আড্ডাটা শেষ করব, একটা ছোট্ট করে গান। ঠিক আছে, আমি যে গানটা গাইতে চাই এটা একটা ফোক গান। অনেকে গেয়েছে এই গানটা, হ্যারি বেলাফন্টে গেয়েছে, পিটার পল অ্যান্ড মেরি গেয়েছে, জোন বায়েজও গেয়েছে, তো আমি ভাবলাম যেটা গাওয়া যায়। দিস ইজ আ সং অফ হোপ, বিকজ আই থিঙ্ক উই আর লিভিং ইন রিয়েলি ডিফিকাল্ট টাইমস। এর থেকে বোধহয় খারাপ হতে পারে না কিছু, everywhere around the world, and I feel like we need to care about what's happening elsewhere too, and we cannot lose the humanity. So I think this song makes sense. Hush little baby, don't you cry.
was born to die. All my trials, Lord, will soon be over. The river of Jordan is muddy and cold. It chills the body, but not the soul. All my trials, Lord, will soon be over. I've got a little book with pages 3, and every page spells liberty. All my trials, Lord, will soon be over. All my trials, Lord, will soon be over. আমাদের এই পর্বের প্রশ্ন হলো, আমাদের আজকের অতিথি শ্রীময়ী ইরানের কোন কবির লেখা পড়ে ফার্সি ভাষা শিখতে শুরু করে? ইরানের কোন কবির লেখা পড়ে শ্রীময়ী ফার্সি ভাষা শিখতে শুরু করে? ঝটপট উত্তরটি পাঠিয়ে দিন নিচে দেওয়া মেল আইডিতে। আর আমাদের এপিসোডটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, আর হ্যাঁ, হাইপ বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। দশভুজা নাশে ভুল তো তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই, আগলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুডানা সেই, কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ।